বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি করা হয়েছে যেভাবে একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধে লিপ্ত হলে সেই দেশ তার দেশের স্বার্থে যুদ্ধে গুলিবর্ষণ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদেরকে যে গণহত্যা করা হয়েছে এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অটোমেটিক্যালি ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু জাতিসংঘে মামলাও দায়ের করেছেন এবং নতুন নির্বাচনের দাবিও করেছেন। পাশাপাশি এবার খেলা শুরু হয়েছে শেখ হাসিনার। দর্শক, আসুন এই বিষয়ে সরাসরি বিস্তারিত জানবো আজকের রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ। এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। ২৬ জুলাই শুক্রবার ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক সুহাসিনী হায়দার। সাংবাদিক ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন, আমাদেরকে যদি একটু বলেন। আপিলেট কোর্টের নতুন রায়ের পর দৃশ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। উত্তরে ডক্টর ইউনূস বলেন, প্যারিস আসার জন্য কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি। পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে। তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে। সরকার আন্দোলনকারীদের পরাজিত করার মুডে ছিলেন, তারা আইন শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন না। তারা তো আপনার দেশেরই নাগরিক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তারা তো সমাজের সর্বোচ্চ শতকরা 1 ভাগ। তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত। তাই আমি বিশ্বনেতাদের প্রতি অনুরোধ জানিয়েছি এটা দেখতে, যাতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইতিমধ্যে দাবি করেছেন যে ফ্যাসিস্ট এই শেখ হাসিনাকে নতুন করে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে এবং বাংলাদেশে একটি নতুন নির্বাচন ছাড়া এই সমসাময়িক যে সমস্যা এটার সমাধান হবে না। তিনি মনে করেন যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে শিক্ষার্থীরা কাউকে গুলি করে নাই, গুলি করেছে এই সরকার শিক্ষার্থীদের উপরে। তিনি এও বলেছেন যে শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি করা হয়েছে যেভাবে একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধে লিপ্ত হলে সেই দেশ তার দেশের স্বার্থে যুদ্ধে গুলিবর্ষণ করে, অথচ তারা দেশপ্রেমিক, দেশের নাগরিক, দেশের ছাত্র, তাদের উপরে দেশীয় আপনার প্রশাসন, এই দেশের যারা পুলিশ, আর্মি, বিজিবি, তারা গুলি করেছে। সবগুলো কারণ বিশ্লেষণ করে তিনি মনে করেন যে এই দেশের এই মুহূর্তের এই রাজনৈতিক অস্থিরতার কোনো সমাধান নেই, এই সমাধান হবে না। সমাধান করার একটা মাত্র পথ, সেটা হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে ক্ষমতা ছাড়তে হবে এবং নতুন একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার আসতে হবে। সেই গণতান্ত্রিক সরকার যে আসবে তখনই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এত বড় একটা স্টেটমেন্ট এবং তিনি বিশ্ব নেতাদের কাছে যে চিঠি দিয়েছেন, আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের যেটা এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি কাজ করছে, কি কারণে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশে গত কয়েকদিনে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনটা এখন আর বাংলাদেশের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নাই। এই আন্দোলনটা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে এবং এই আন্দোলনকে নিয়ে সবাই মুখ খোলা শুরু করেছে। আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এখন বাংলাদেশের এই নিউজকে নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রতিবেদন পাবলিশ করছে। আজকের একটা নিউজ দেখেন, দ্য গার্ডিয়ানের নিউজ। এই হচ্ছে গার্ডিয়ানের নিউজ। তারা বলছেন, বাংলাদেশ স্টুডেন্টস প্রোটেস্ট টার্ন ইনটু মাস মুভমেন্ট এগেনিস্ট এ ডিক্টেটর। বাংলাদেশ স্টুডেন্টস আপনার প্রোটেস্ট
টার্ন ইনটু মাস মুভমেন্ট অ্যাগেনিস্ট এ ডিক্টেটর। এই যে দেখেন, তাহলে কি প্রমাণ হচ্ছে? বিশ্বের মিডিয়া বলছে যে এই মুভমেন্টটা এখন আর স্টুডেন্ট মুভমেন্টে নাই, এটা এখন টার্ন করেছে কোথায়? ডাইরেক্ট ডিক্টেটরের পদত্যাগের জন্য এবং তাদেরকে নামানোর জন্য মুভমেন্টটা তৈরি হচ্ছে। এভাবে করে এই পত্রপত্রিকা না, বাংলাদেশের পত্রপত্রিকা যখন চুপ, তখন বিদেশি সব পত্রপত্রিকা শেখ হাসিনার সকল প্রকার অন্যায় অবিচার তারা প্রকাশ করছে, যেটা বিগত আমাদের এই 17 বছরের আন্দোলনে কখনোই কোনো পত্রিকায় আসেনি। এটা একটি অন্যতম কারণ যে আপনারা বাংলাদেশের মানুষের বিজয় সন্নিকটে, সেটা এই নিউজ থেকে মনে হচ্ছে। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশের এই মুভমেন্ট, স্টুডেন্টের এই মুভমেন্টকে কেন্দ্র করে সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মিনিমাম বাঙালি আছে। সেই বাংলাদেশিদের সকলে দলমতের ঊর্ধ্বে উঠে তারা সেখানে এটার প্রোটেস্ট করছে, এবং কারো হাতে কিন্তু দলীয় ফ্ল্যাগ নাই যে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, জামাতের লোক, চরমনাইয়ের লোক কিংবা অন্য ডান বামের লোক, সবাই কিন্তু জাতীয় পতাকা নিয়ে সেখানে উপস্থিত। এই জাতীয় পতাকার তলে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এটা স্বাধীনতার এই 53 বছরে কোনো আন্দোলনে কোনো সময় হয়নি। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময়ও হয়তো অনেক জায়গায় অনেক মুভমেন্ট হয়েছে, কিন্তু এইবার যেভাবে ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু খুবই একেবারেই আপনার কাছে নতুন কিছু নিয়ে এসেছে, যেটা আমি মনে করি বাংলাদেশের হাসিনা পতনের অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করছে। এরপরে যদি আপনি দেখেন, এই মুহূর্তে ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের ভিতরে যে পরিবেশ সৃষ্টি করেছে, একটি সরকার সুষ্ঠুভাবে ক্ষমতায় থাকতে তার যে পরিমাণ ক্যাপাসিটি থাকা দরকার, নিয়ন্ত্রণ থাকা দরকার, সেটা এই সরকারের কাছে কিন্তু। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই সরকার পতনের এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তারেক রহমান বহির্বিশ্ব থেকে তথা লন্ডন থেকেই কিন্তু আন্তর্জাতিকভাবে সরকার পতনের বিভিন্ন পায়তারা করছেন বলে দাবি করেন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা। দর্শক, আসলে কি এই সরকারের পতন আন্দোলনের ভেতরেই হতে যাচ্ছে? বিস্তারিত থাকছে এই রিপোর্টে। একটা সত্যিকার চ্যালেঞ্জের মুখে পড়ে আওয়ামী লীগ কতটা ছন্ন ছাড়া হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, সেটা বোঝা যায় তাদের বয়ানের উল্টো পাল্টা ভুল দেখলে। আমি গতদিনই এটা বা দুদিন আগেই এটা নিয়ে কথা বলেছিলাম। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে, আমাদের সামনে একটা ন্যারেটিভ আনা হচ্ছে, সেটা হলো বিএনপি জামাত আসলে কোটা সংস্কার আন্দোলনের স্টুডেন্টদেরকে সামনে রেখে সারা দেশে এই ঘটনা ঘটিয়েছে, এবং এই অভিযোগের মাধ্যমে এবং এই অভিযোগের পর তারা কতগুলো স্টেপস নিতে শুরু করেছে। আমরা দেখেছি তারা গণহারে গ্রেফতার শুরু করেছে, অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, টর্চার্ড হচ্ছেন। সরকারের বক্তব্যটা এরকম যে এটা কোটা দিয়ে শুরু হয়েছে, স্টুডেন্টদেরকে সামনে ঢালের মতো ব্যবহার করে পেছন থেকে বিএনপি জামাত তাদের নিজেদের লোক, এবং তারা যে শব্দটা ব্যবহার করছেন অহরহ হরদম, সেটা হচ্ছে কিছু টোকাই ভাড়া করে তারা এই মুভমেন্টটা করেছে, কিছু টাকা পয়সা ধরিয়ে দিয়ে। এবং লন্ডন থেকে জনাব তারেক রহমানের নাম কেউ স্পষ্টভাবে উচ্চারণ করছেন। আমরা ঢাকা ডিবির প্রধান জনাব হারুন স্পষ্টভাবে তারেক রহমানের কথা বলছেন। উনি কি বক্তব্য দিচ্ছেন? নেতাকর্মীরা চুরি পরে চলে যেতে হবে, এই কাজটা করতে না হলে এইসব কথা বলছেন। আবার প্রধানমন্ত্রী গতকালই উনি যখন বিটিভি দেখতে গেছেন, বিটিভিতে যা যা হয়েছে সেটা দেখতে গেছেন, সেখানে একটা বক্তৃতা করেছেন। সেই বক্তৃতায়ও তিনি লন্ডন থেকে কথাটা বলেছেন। তার মানে এই ঘটনাগুলো আমরা ধরে নেই জনাব তারেক রহমানের নির্দেশে এবং নিয়ন্ত্রণে এবং পরিচালনায় ঘটেছে, ধরে নিলাম তর্কের খাতিরে। কি কি ঘটলো? বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে সরকার কারফিউ জারি করা ছাড়া আপাত শান্ত অবস্থাও তৈরি করতে পারেনি। মানে খেয়াল করি আমরা, সরকার চাইলে কিন্তু মিলিটারিকে সিভিল ফোর্স, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ডিপ্লয় করতে পারতো উইদাউট কারফিউ। মানে আপনি পুলিশ দিয়ে পারেননি, বিজিবি আনলেন, নির্বিচারে মানুষ হত্যা করলেন, আহত করলেন, পারেননি। আপনি মিলিটারি ডিপ্লয় করতে পারতেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে কারফিউ ছাড়া। সেই সাহস হয়নি। আপনি দুটো অস্ত্র, সর্বশেষ অস্ত্র একসাথে ব্যবহার করেছেন।
যেখানে মিলিটারিকে আমরা স্পষ্টভাবে, যেমন দলের সাধারণ সম্পাদক তো বলেছেনই, দেখা মাত্র গুলি করা হবে যদি কেউ কোনো কেওস তৈরি করার চেষ্টা করে। মিলিটারিকে আমরা একই ধরনের মাইকিং করতে শুনেছি। সো আপাত শান্ত অবস্থার জন্য একেবারে সর্বশেষ যে অস্ত্র, লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটর আইসিইউতে যেমন দেওয়া হয়, সেটা এনে এখন পর্যন্ত সরকার বেঁচে আছে। সো এই পরিস্থিতি তৈরি হয়েছে। কি কি হলো? এর মধ্যে সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা, বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আরও কিছু, স্বাস্থ্য অধিদপ্তর, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়, এরকম অনেকগুলো, এবং কয়েকশো, সংখ্যাটা 150-200 সম্ভবত, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর স্থাপনা, থানা, ফাঁড়ি, পুলিশ বক্স, বিজিবির থানা, পুলিশের ইনভেস্টিগেশনের পিবিআইর অফিস, এরকম অসংখ্য জিনিস আক্রমণের শিকার হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তার চাইতেও বড় কথা হচ্ছে, একটা জেলা, নরসিংদীতে সম্ভবত, আমি ভুল না করলে, একটা কারাগার ভেঙে ঢুকে সব কয়েদিদেরকে বের করে দেওয়া হয়েছে, কারাগারের সব নথি পুড়িয়ে দেওয়া হয়েছে, 85টা অস্ত্র লুট হয়েছে, যার মধ্যে মাত্র 11টা শটগান, বাকিগুলো হচ্ছে চাইনিজ অ্যাসল্ট রাইফেল, 8,500 রাউন্ড গুলি। আমি স্মৃতি থেকে বলছি, সংখ্যাগুলো এরকমই দেখিয়েছিল টিভিতে সম্ভবত। সো এই পরিমাণ ঘটনা ঘটানো হয়েছে, ঘটিয়ে এমন পরিস্থিতিতে সরকারকে নিয়ে যাওয়া হলো যেখানে সরকারকে আক্ষরিক অর্থেই পাখির মতো গুলি করে মানুষ মারতে হয়েছে। যদিও আজকের পৃথিবীতে পাখিও যেন তেন করে গুলি করে মেরে ফেলা যায় না, এসব নিয়ে আলাপ আছে, তারপর আমরা এভাবে বলি তো। সো এটা করে সরকারকে এখন পর্যন্ত ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার খুব লম্বা সময় টিকবে না। কেন টিকবে না আলাদাভাবে কথা বলবো, আবারও বলছি। সো এই ঘটনাগুলো সব ঘটিয়েছে কে? জনাব তারেক রহমান। এখন এই ঘটনাগুলো ভালো কি খারাপ ওই ডিবেটে এখন আর না ঢুকি। কেউ বলতে পারেন হ্যাঁ, ভ্যান্ডালিজমের আলাপ যখন আসে, আমি 96 সালে কি আওয়ামী লীগ করেছে, খুব বেশি তথ্য অনলাইনে পাওয়া যায় না, তাদের এটা একটা লাখ, তখন তো আর অনলাইনে ছিল না। তারপর রেট্রোস্পেক্টিভ নানান রকম রিপোর্ট 2-4টা যা পাওয়া যায়, আমি আপনাদেরকে পড়ে শোনাবো হোয়াট দে ডিড। প্রচুর তথ্য এখন আমরা যদি খুঁজি পাবো। যাই হোক, আমি ওই ডিবেটগুলোতে যাচ্ছি না, একদমই যাচ্ছি না। আমি তর্কের খাতিরে সরকারের সব কথা ধরে নিচ্ছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায়, ফাইন্যান্সিংয়ে, পরিকল্পনায়, বুদ্ধিতে এই ঘটনাটা ঘটলো। তার মানে দাঁড়ালো, এই দেশের এত গোয়েন্দা সংস্থা, পুলিশের, মিলিটারির, নানা কিসিমের গোয়েন্দা সংস্থা আছে, 4-5টা অন্তত, যারা রিপোর্ট তৈরি করে সবসময়, এবং আর্গুয়েবলি খুব শক্ত অভিযোগ আছে, এবং এই অভিযোগ বিশ্বাস করে এদেশে প্রচুর মানুষ আছে। এদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থাও কাজ করে। এই আলাপ আছে আমাদের এখানে। তর্কের খাতিরে, আপাতত আলোচনার খাতিরে আমরা ধরে নিই অন্তত তাদের এক ধরনের চোখ আছে, এক ধরনের দৃষ্টি আছে। ইনফ্যাক্ট এটা সরকারের পক্ষে থাকতে হবে তা না, প্রত্যেকটা পাওয়ারফুল দেশ অন্য দেশে তার গোয়েন্দাদেরকে নিযুক্ত রাখে, এটা তার হিসেব নিকাশের জন্যই রাখে এটা। সুতরাং আমরা তারা কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল হয়তো এটা নিয়ে ডিবেট করতে পারি, কিন্তু তাদের এক্সিস্টেন্স। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।